বাকরা মসজিদ ভাঙা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে সিদ্দিকুল্লার আল্টিমেটাম, রাজপথে নামল কোটি মুসলমান। এই বিমানবন্দরে এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। ক্ষমতার বড়াই থেকে মসজিদ ভাঙবেন না, ক্ষমতার বড়াই থেকে মসজিদের অস্তিত্ব লোপাট করবেন না। সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না? তাদের বাকরা মসজিদ কেন ভাঙা হবে? কেন তাদের নামাজ পড়তে দেওয়া হবে না? 100 কত বছরের ওদের ওই মসজিদটা, প্লিজ ওটা ভাঙবেন না, ভাঙবেন না। ওদের মসজিদ ওদেরকে নামাজ পড়তে দিন, ওদের মসজিদে ওদের নামাজ পড়তে দিন। কেন দেবেন না আমি তো বুঝতেই পারছি না, কেন ভাবতে পারছি না আমরা হিন্দুরা? আমরা তো ভাবতে পারি ওটা আমাদের একটা ধাম। আসবি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আছে, আসবি? মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে, মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র তোদের বিরুদ্ধে ওয়ান এন্ড ওয়ান ফাইট করার জন্য ভারতবর্ষের মধ্যে একমাত্র বিপন্ন। তৃণমূলের কর্মীরা ঘুমোয়নি, তৃণমূল কর্মীরা জেগে আছে, নেতারা বিক্রি হয়ে গেছে। আগামী দিনে এই কর্মীদের থেকে নেতা তৈরি হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্যারিশমাটা আছে। 21শে জুলাই নিজের রেকর্ড প্রত্যেকবার নিজে ভাঙে। আমি বলছি আমাদের দল সরকার থেকে চলে যাওয়ার পরেও 2025-এর রেকর্ড আমরা 2026-এ ভাঙবো। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলে আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। এই বিমানবন্দরে এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, এয়ারপোর্ট বিমানবন্দরের ভেতরে যে মসজিদটা আছে সেই মসজিদটা ভাঙা হবে শুনছি। কেন? আমার প্রশ্ন কেন? কারণ আমি ছোট থেকে এখানেই বড় হয়েছি, এয়ারপোর্ট বিমানবন্দরের পাশেই আমার বাড়ি। আমি দেখেছি এই বিমানবন্দরে এই মসজিদের জন্য এই বিমানবন্দরের কোনো অসুবিধা হয়নি। কারণ এখান দিয়ে কেন বলছি, কারণ আমরা যখন ছোট ছিলাম বিমানবন্দরের ভেতরে ঢুকে বিমান চলাফেরা, মানে বিমান ওঠানামা করা আমরা দেখতে পেতাম। এখন অনেক উন্নত হয়ে গেছে, এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু বিমান উঠতে, প্লেন উঠতে বা নামতে ওই মসজিদ কোনো সমস্যা সৃষ্টি করে না। তবু কেন এই বিমানবন্দরের ভেতরে থাকা মসজিদটাকে ভাঙার পরিকল্পনা চলছে? আমি এখন একটা কথা বলি যে এই বিমানবন্দরটা ভাঙা কি এতটাই জরুরি? তাহলে সরকারি সম্পত্তির উপরে এত এত মন্দির, এই পশ্চিমবাংলার বুকে কয়েক লাখ মন্দির আছে, সরকারি সম্পত্তি দখল করে বসে আছে। আমি হিন্দু হয়েই বলছি, তাহলে সরকারি রাস্তার ওপরে যে মন্দিরগুলো, সরকারি জলের ট্যাঙ্কের গায়ে যে মন্দির আছে, এরকম অনেক আছে, খোঁজ নিয়ে দেখবেন সরকারি সম্পত্তির উপরে, সেই মন্দিরগুলোকে কেন ভাঙার পারমিশন দেওয়া হচ্ছে না? আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি বুঝি ওপরওয়ালা একটাই, বিভেদ সৃষ্টি করেছি আমরা, হিন্দু মুসলিম সৃষ্টি করেছি আমরা, সবার আগে মানুষ, আমরা বাঙালি। আমরা এতদিন জানতাম আমরা বাঙালি, কিন্তু বর্তমানে 2026-এর পর থেকে আমরা টের পাচ্ছি আমরা জাতির নির্বিশেষে আছি। হিন্দু মুসলিম শিখ ঈসাই এগুলোকে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। কেন? এই নীতিতে তো আমি অন্তত ছোট থেকে বড় হইনি, যার জন্য আমার ভেতরে লাগছে। আমাদের ঘরে ছোট ছোট আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে, আমাদের নাতি নাতিরা, এরা কি শিখবে? জাতির বিভাজন। এইটা থেকে একটু বিরত থাকলে হয় না? আমি জানি না, আমার এটা খারাপ লাগলো তাই বললাম যে মন্দির মসজিদ নিয়ে খেলা এটা বন্ধ। মসজিদের জায়গায় এয়ারপোর্ট ছিল না, এয়ারপোর্টের জায়গায় মসজিদ ছিল, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের উত্তরে আসে যে মসজিদের প্রায় 1 যুগ পরে কিন্তু এয়ারপোর্টটা হয়েছিল। এতদিন পর্যন্ত কিন্তু কখনো নিরাপত্তা হানি হয়নি।
কিন্তু আজকে বিজেপি সরকার আসার পরে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে আসার পরে নিরাপত্তাহানি হবে। যদি এমন তাদের মনে হয়ে থাকে, রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে মসজিদকে যে পুনর্স্থাপন করার ভাবনা অবশ্যই ভাবা হোক। প্রত্যেকটা ধর্মকে যে সমান রাইট আছে, প্রত্যেকটা আমাদের ধর্ম চালন করার, ধর্ম পালন করার, ধর্ম যে যার মতো ভাবে যে সংবিধান আমাদের যে রাইট দিয়েছে সেই রাইটকে আমরা যেন মান্যতা পাই। কোথাও গিয়ে যেন মুসলিমদের মনে না হয় যে মাননীয় শুভেন্দু অধিকারী সরকার শুধু হিন্দু সরকার। এটা বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা। এই সকলকে সম্প্রীতির বাংলায় অক্ষুণ্ণ রাখার জন্য মাননীয় শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, তিনি যেন সকলের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাতে তিনি থাকেন। আগামী 20শে জুলাই থেকে 13ই আগস্ট 2026-এর মধ্যে ভারতবর্ষে ঠিক কি কি ঘটতে চলেছে আপনি জানেন? তবে শুনুন, সকলের জানার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিতে অনুরোধ করব, আর আপনারও মতামত রেখে যাবেন একটি লাইকের সঙ্গে। সংসদে বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রীয় বর্তমান সরকার যা করতে চলেছে, যেসব বিল আনতে চলেছে, সেই সব বিল যদি পাশ করাতে পারে তাহলে আগামী দীর্ঘ কয়েক দশক ধরে ভারতবর্ষ হয়ে যাবে আরো একবার পরাধীন, আরো একটা ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হবে ভারতবর্ষে, যেটা আমার জন্য, আপনার জন্য, কারো জন্য ভালো হবে না। আপনার মতামত দিয়ে যাবেন, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভারতের লোকসভা এবং রাজ্যসভার মনসুন অধিবেশনে প্রথমত অত্যন্ত গুরুত্ব সহকারে আসতে চলেছে ডিলিমিটেশন বিল। এই ডিলিমিটেশন বিল পাশ করাতে পারলেই 543 থেকে ভারতের লোকসভার আসন গিয়ে পৌঁছবে প্রায় 850-এ। এই 850 সিট হয়ে যাওয়া মানেই ভারতীয় জনতা পার্টির জন্য হবে সুখের দিন। তারা প্রচুর পরিমাণে সিট জিতে আবার ক্ষমতায় আসবে এবং দীর্ঘদিন টিকে থাকবে। ভবিষ্যতে বিজেপিকে হারানো খুব কঠিন হয়ে দাঁড়াবে ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের জন্য। ভারতবর্ষের লোকসভার মোট আসন হচ্ছে 543। ডিলিমিটেশন এনে সেই আসন সংখ্যা বাড়িয়ে করা হবে প্রায় 850। এই 850 আসন কেন করা হচ্ছে, কেন বাড়ানো হচ্ছে? না, ভারতীয় জনতা পার্টি তথা এনডিএর যে যে এলাকাগুলোতে, অঞ্চলগুলোতে ক্ষমতা বেশি, সেখানে আসনকে ভেঙে বাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে তারা নিশ্চিতভাবে সেখানে জিততে পারে। যদি 3টে আসন ভেঙে 5টা করা হয়, উদাহরণস্বরূপ বলছি, তাহলে সেই 3টে আসনে জিতছিল, তারপরে তারা 5টা আসনে জিতবে একই ভোট প্রাপ্তির মাধ্যমে। এই হারে তারা প্রচুর পরিমাণে আসন সংগ্রহ করে নিতে পারবে 2029 লোকসভায় জেতার জন্য, এবং তাদের ইচ্ছা মতো, প্রয়োজন মতো, তাদের পরিকল্পনা মতো ভারতবর্ষকে সংবিধান পরিবর্তন করে, আইন পরিবর্তন করে নিজেদের মতো করে পরিচালনা করতে, বা হিন্দু রাষ্ট্র গঠন করে ভারতবর্ষকে, ভারতবর্ষের সেকুলারিজম যেটা ছিল তাকে ধ্বংস করে দিয়ে উগ্র হিন্দুত্ববাদের উপর দিয়ে এই দেশকে চালাতে তারা সমর্থ হবে। এই মনসুন অধিবেশনে আরো একটি বিল আসছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে, ধরুন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী যদি কোনো কারণে পুলিশে আটক হন এবং 30 দিনের বেশি জেলে আবদ্ধ থাকেন, তাহলে তার মন্ত্রিত্ব স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। এটা বিরোধীদের রাজনীতি থেকে শেষ করে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর আইন আসছে। আরো একটা ভয়ঙ্কর বিল পাশ হতে চলেছে। যদি 2/3 সাংসদ সংখ্যা এনডিএর পক্ষে থাকে তাহলে এই বিল পাশ হবে। সেটা কি না, পুঁজিবাদী পুঁজিপতিদের বাজার একেবারে ঢালাও ভাবে খুলে দেওয়া হবে। পুঁজিপতিরা ব্যবসা করবে, ভীষণভাবে লাভ করবে, তারা দেশব্যাপী, ভারতবর্ষব্যাপী সেই ব্যবস্থা করে দেয়া হবে এই নতুন বিল এনে, নতুন আইন তৈরি করে। আরো কি হবে জানেন? কর্পোরেট সংস্থাগুলোকে আরো বেশি বেশি রোজগারের ব্যবস্থা করে দেয়া হবে। কর্পোরেট সংস্থা, পুঁজিপতি দেশটাকে সম্পূর্ণভাবে কবজা করে নেবে এবং নিজেদের মতো করে গরিব মানুষকে, সাধারণ মানুষকে বঞ্চিত করে দেশটাকে শোষণ করতে থাকবে। তবে হ্যাঁ, এইসব বিল নির্ভর করছে সংসদের উভয় পক্ষে 2/3 সাংসদ সংখ্যার সম্মতিক্রমে, নচেত বিল পাশ করাতে পারবে না। এর আগে ডিলিমিটেশন বিল পাশ হয়নি সংখ্যার অভাবে। এরপর সংখ্যা পেয়ে গেলে, যার জন্য সংখ্যা সংগ্রহের কেনা বেচার বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে সারা ভারতবর্ষের প্রধানত এমপি,
এবং এমএলএ পর্যন্ত প্রচুর পরিমাণ টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে। একেবারে মেছো বাজারের মতো, হাট বাজারের মতো করে ভারতবর্ষের এমএলএ এমপিদের কেনা বেচা করে নেওয়া হচ্ছে। অপেক্ষা করুন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত ভারতবর্ষের ভূমিকম্প ঘটাতে পারে এনডিএ সরকার, নাকি জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী সহ ভারতবর্ষের অন্যান্য দলের নেতারা এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আটকে দিতে পারে সংসদে আসা বিলগুলি। যদি সংসদে আসা বিলগুলিকে আটকাতে পারে বিরোধী রাজনৈতিক দলের নেতারা, তাহলে ভারতবর্ষ দাসত্ব থেকে বেঁচে যাবে, ভারতবর্ষ আরো একটা ইংরেজ শাসনের হাত থেকে বেঁচে যাবে, ভারতবর্ষ পরাধীনতার হাত থেকে বেঁচে যাবে আরো একবার। চলুন দেখা যাক স্বাধীনতার লড়াই আর পরাধীনতার লড়াই কে জয়ী হয়, আর আমাদেরই বা সাধারণ মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। যেই নেত্রীর একটা মাত্র ইশারায় একদিন গোটা বাংলা কেঁপে উঠত, যার ডাকে রাস্তায় নামতো লাখো লাখো মানুষের ঢল, আজ তার দলেই কিনা সবচেয়ে বড় ভূমিকম্প। যে দলটা তিনি নিজের হাতে তিল তিল করে গড়ে তুলেছিলেন, সেটাই মাঝখান থেকে দু টুকরো হয়ে গেল। দলের রথী মহারথীরা একে একে শিবির বদল করলেন, কিন্তু হঠাৎ করেই যেন পাশা দান একেবারে উল্টে গেছে। রাতারাতি বদলে গেছে বাতাসের গতিপথ। যারা বুক ফুলিয়ে দল ছেড়েছিল, তাদের মধ্যেই বিশাল একটা অংশ, প্রায় ৪৫ জন বিধায়ক এখন নাকি পুরনো দলেই ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কেন হঠাৎ এই ইউটার্ন? দল ত্যাগীদের কি হঠাৎ করে পুরনো আদর্শের কথা মনে পড়ে গেল, নাকি চোখের সামনে নিজেদের বিধায়ক পদটাই চলে যাওয়ার ভয় তারা করে বেড়াচ্ছে? রাজনীতির এই দাবা খেলায় কার চাল কাকে মাত করবে আর কে হবে পথের ভিখারি, আজকের সমীকরণটা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক মাসে যা ঘটেছে তা হয়তো পোড় খাওয়া রাজনৈতিক বিশ্লেষকরাও কল্পনা করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে গড়া তৃণমূল কংগ্রেস যখন ভাঙনের মুখে পড়ল, তখন যেন একটা যুগের অবসান ঘটার উপক্রম হয়েছিল। ৬০ জনেরও বেশি বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছিলেন রতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। দল ছাড়া তালিকায় এমন সব নাম ছিল যা শুনলে যে কেউ চমকে যাবেন। ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের একেবারে প্রথম সারির পরিচিত মুখগুলো একে একে সরে গিয়েছিলেন। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল মদন মিত্রের দল ত্যাগের ঘোষণায়। যে মদন মিত্র একসময় বুক ঠুকে বলতেন মৃত্যুর পর তার মরদেহের উপর যেন জোড়া ঘাসফুলের পতাকা জড়িয়ে দেয়া হয়, যিনি বলতেন তার শেষ যাত্রা দেখে মানুষ যেন বলে এটা কোনো বেঈমানের লাশ নয়, একজন ইমানদার মানুষের লাশ, সেই মানুষটিও যখন অন্য পথ ধরলেন তখন বাংলার রাজনীতিতে একটা বড় প্রশ্নচিহ্ন ঝুলে গিয়েছিল। তবে কি তৃণমূলের শেষের শুরু হয়ে গেল? কিন্তু রাজনীতির খেলা এত সহজ নয়। এখন যে খবরটা সামনে আসছে তা রীতিমতো বোমা ফাটানোর মতো। তৃণমূলের প্রাক্তন সিনিয়র নেতা রবীন্দ্রনাথ ঘোষ এমন এক দাবি করেছেন যা গোটা রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে। তার দাবি অনুযায়ী দল ছেড়ে যাওয়া সেই ৬০ জন বিধায়কের মধ্যে ৪৫ জনই এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসার জন্য লাইন দিয়েছেন। একবার সংখ্যাটার দিকে তাকান, ৪৫ জন। এটা কোনো ছোটখাটো সংখ্যা নয়। যদি এই দাবি সত্যি হয় তবে বাংলার রাজনীতির পুরো হিসাব নিকাশটাই এক লহমায় উল্টে যাবে। কিন্তু আসল প্রশ্ন হলো, এরা হঠাৎ ফিরতে চাইছে কেন? দলত্যাগের সময় যে ক্ষোভ উগরে দিয়েছিলেন তা কি হঠাৎ করেই জাদু মন্ত্রে উধাও হয়ে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর কারণ? বিশ্লেষণ করলে দেখা যায় কারণটা আসলে আবেগের নয়, সম্পূর্ণ বাস্তব ও অস্তিত্ব টিকিয়ে রাখার। দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল নিয়ে এখন একটা বিশাল বড় আইনি লড়াই শুরু হয়েছে। নির্বাচন কমিশনে তৃণমূলের সাংগঠনিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে ঠিকই, কিন্তু আদালত যদি বিদ্রোহী শিবিরের বিপক্ষে রায় দেয় তবে কি হবে জানেন? এই দল বদলু বিধায়কদের পদটাই চিরতরে বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ ক্ষমতার যে চেয়ারটা লোভে তারা নতুন শিবিরে নাম লিখিয়েছিলেন, সেই চেয়ারটাই তাদের নিচ থেকে কেড়ে নেওয়া হবে। রাজনীতিবিদের মেরুদণ্ড যে আসলে আদর্শ নয় বরং ক্ষমতা, এই ঘটনা যেন তারই সবচেয়ে বড় প্রমাণ। একটু পেছনের দিকে তাকালে বোঝা যাবে দলের ভেতরে এই অসন্তোষের আগুনটা জ্বলেছিল কোথা থেকে। রবীন্দ্রনাথ ঘোষের কথায় দলের ভেতরের এই ক্ষোভের মূলে ছিল কিছু বিতর্কিত সাংগঠনিক সিদ্ধান্ত।
বিশেষ করে টিকিট বন্টনের সময় যখন ৮০ জনেরও বেশি বর্তমান বিধায়ক এবং মন্ত্রীর টিকিট কেটে দেয়া হলো, তখন থেকেই বারুদ জমতে শুরু করে। দীর্ঘদিন ধরে যারা দলের হয়ে মাটি কামড়ে পড়েছিলেন, পুরনো সেই নেতাদের সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যারা রাস্তায় নেমে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছিলেন, তাদেরকে সাইড লাইনে বসিয়ে নতুনদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। বহিরাগত কৌশলবিদদের উপর ওই অতিরিক্ত নির্ভরতা পুরনো কর্মীদের মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছিল, যা ধীরে ধীরে বিদ্রোহের রূপ নেয়। 2011 এবং 2016 সালে তৃণমূল কংগ্রেস যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, তখন কিন্তু কোনো কর্পোরেট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট বা আইপ্যাকের অস্তিত্ব ছিল না। সেই জয় ছিল সম্পূর্ণরূপে রাস্তার লড়াইয়ের জয়, মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগের জয়। কিন্তু পরবর্তীতে কর্পোরেট কৌশলবিদদের উপর দলের এই অতি নির্ভরতা তৃণমূলের নিজস্ব পরিচিতিকেই যেন দূরে ঠেলে দিয়েছিল। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় ক্লাইম্যাক্স জমা হয়ে আছে 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি দিয়ে দিয়েছে। মমতা শিবিরের অন্য জায়গা নির্ধারণ করা হয়েছে বিড়লা তারামগুলের সামনে। গতকাল সকাল 11টা থেকে বিকাল 3টে পর্যন্ত চলবে এই সমাবেশ। অনুমতি পাওয়ার পরেই কালীঘাটে যেন প্রাণ ফিরে এসেছে। জোর কদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা চাল চেলেছেন, যা মাস্টার স্ট্রোক বললেও কম বলা হয়। তিনি নির্দেশ দিয়েছেন 21শে জুলাইয়ের কোনো ব্যানারে, কোনো ফেস্টুনে তার নিজের ছবি থাকবে না। শুধুমাত্র থাকবে জোড়া ঘাস ফুলের দলীয় প্রতীক আর একটি বার্তা, আসল 21শে জুলাইয়ে আসুন। এর পেছনে রাজনীতিটা মারাত্মক গভীর। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন এখন লড়াইটা আর কোনো ব্যক্তি বনাম ব্যক্তির নয়, লড়াইটা হলো প্রতীকের। আসল তৃণমূল কোনটা, জোড়া ঘাস ফুলের আসল হকদার কে, সেই প্রমাণ দেওয়ার জন্যই এই পদক্ষেপ। অন্যদিকে ঠিক একই দিনে একই সময়ে গান্ধী মূর্তির পাদদেশে মেয়ো রোড কানেক্টরে রতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও শহীদ দিবস পালন করবে। অর্থাৎ বাংলা রাজনীতিতে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হতে চলেছে। একটি দল, দুটো মঞ্চ, দুটি আলাদা সমাবেশ। এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটা আসলে একটা চূড়ান্ত শক্তি পরীক্ষা। কোন মঞ্চে কত মানুষের ভিড় জমবে সেটাই প্রমাণ করে দেবে বাংলার মানুষ আসলে কাকে আসল তৃণমূল বলে মেনে নিয়েছে। রতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কটাক্ষ করে বলেছেন, কিছু বাদামওয়ালা আর মুড়িওয়ালা যাবে, অল্প বিক্রি বাটা হোক। এই মন্তব্য সরাসরি মমতা শিবিরকে খাঁটো করার চেষ্টা হলেও ময়দানের লড়াইয়ের ফলাফলই শেষ কথা বলবে। এরই মাঝে আবার শুরু হয়েছে সমান্তরাল আরেক রাজনৈতিক নাটক। বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, বামপন্থীদের দেখলে ডিম ছুড়ুন। একজন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি সংবিধানের শপথ নিয়ে দায়িত্ব পালন করছেন, তিনি যখন প্রকাশ্যেই এমন সহিংসতার ডাক দেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এর গ্রহণযোগ্যতা নিয়ে। আদালত যেখানে স্পষ্ট করে দিয়েছে যে কারো উপর আক্রমণ করা যাবে না, সেখানে এমন প্ররোচনামূলক মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের চরম জবাব দিয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ। তিনি একটি ছোট্ট কিন্তু ধারালো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, দিলীপ ঘোষের বাবা তো নিজেই একজন বামপন্থী ছিলেন, তাহলে কি দিলীপ ঘোষ তার বাবার ছবিতেও ডিম ছোড়েন? এই একটি প্রশ্নই যেন পুরো পরিস্থিতিটা একেবারে উল্টে গেছে। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক ক্যানভাস এখন এক চরম উত্তেজনার মুখোমুখি। একদিকে তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙন, বিদ্রোহী বিধায়কদের দলে ফেরার আকুতি এবং অ্যান্টি ডিফেকশন আইনের খাড়া, অন্যদিকে 21শে জুলাইয়ের দুই মঞ্চের মেগা শক্তি পরীক্ষা এবং তার মাঝে বিজেপির নিজের ঘরের ফাটল। ইতিহাস সাক্ষী আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখনই সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠেন যখন তাকে কোণঠাসা করা হয়। 90 দশকে যখন তিনি কংগ্রেস ছেড়ে একা রাস্তায় নেমেছিলেন, সবাই বলেছিল তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। কিন্তু তিনি ফিরেছিলেন 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের পরও অনেকে ভেবেছিল বামফ্রন্ট অপ্রতিরোধ্য, কিন্তু 4 বছরের মধ্যেই তিনি সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। আজ আবারও কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? তার হাতে এখন ফিরহাদ নেই, চন্দ্রিমা নেই, মদন মিত্র নেই, আছেন কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কয়েকজন। কিন্তু তার হাতে আছে সবচেয়ে বড় যে অস্ত্রটা, সেটা হলো তার নিজের নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা রাজনীতিতে এই নামটার ওজন আজও বিশাল। যে 45 জন বিধায়ক আজ ফেরার জন্য লাইন দিয়েছেন, তাদের জন্য কি তৃণমূলের দরজা সত্যি খুলবে? মমতা তো নিজেই বলেছেন বেঈমানদের দরকার নেই। তাহলে যারা একবার ছেড়ে গেছে তাদের ফেরানোটা কি এতই সহজ হবে, নাকি এটা পুরোটাই বিরোধী শিবিরের মধ্যে ভয় এবং অস্থিরতা ছড়ানোর একটা রাজনৈতিক কৌশল মাত্র? এই 45 জন বিধায়ক কি আসলেই ফিরবেন, নাকি এটা পুরোটাই একটা গুজব? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘুরে দাঁড়ানো লড়াইয়ে শেষ হাসি কে হাসবে?
দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।